সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটেন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যে জন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। একথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য চিত্রনায়ক হেলাল খান। আর অনুষ্ঠানটি নিবেদক জামান ফাউন্ডেশন, আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। হেলাল ভাই, আমাদের কবিবাড়িতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। হেলাল ভাই, বর্তমানে চলচ্চিত্রে সম্মানজনক পরিবেশ কতটুকু বজায় আছে বলে আপনি মনে করেন? এই মুহূর্তে আমি বলবো যে যেহেতু দেশে অনেক পরিবর্তন হয়েছে, আমাদের গত 16-17 বছর আমরা ছিলাম অন্য একটা পরিস্থিতিতে, আর গত বছর 1.5 বছর তো আমরা ইন্টারিম সরকারের আন্ডারে ছিলাম। তো সবাই একটা ইয়ের মধ্যে ছিল যে কি হচ্ছে দেশের। আল্লাহর হুকুম হলে গত 2 দিন থেকে আমাদের নতুন সরকার গঠন হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা একটা স্থায়ী সরকার পেয়েছি, জনগণের সরকার পেয়েছি। আমরা আশা করব যে চলচ্চিত্র আমাদের যে এটা বলবো যে এটা একদম বিলীন হয়ে গিয়েছিল, এটাকে আবার পুনরায় আবার আমাদের ঐতিহ্যবাহী যে চলচ্চিত্র সেখানে নিয়ে আসার জন্য চেষ্টা চলবে। যে আমি যেহেতু কালচারাল উইং বিএনপির জাসাসের কনভেনার, আমারও দায়িত্ব আছে। আমরা কথা বলেছি, আমি নিজে, আমাদের দলের প্রধান যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান সাহেব, তিনি আশ্বাস দিয়েছেন আমাকে তিনি সহযোগিতা করবেন। তারও খুবই ইচ্ছা আছে যে এটাকে আবার সুন্দর করে মডার্নাইজ করে আবার চলচ্চিত্র অঙ্গনকে বিশ্বের সাথে তুলনামূলকভাবে যাতে আমরা চলতে পারি সেভাবে মূল্যায়ন করবেন তিনি। এভাবে আমরাও কবি সাহিত্যিক যারা আমরা একটা টিম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছি। উনিও আমাদের আশ্বাস দিয়েছেন যে চলচ্চিত্র, কবিতা, গল্প, সাহিত্যের যে সংস্কৃতির যে পরিমণ্ডলটা আছে উনি এই ব্যাপারে বিশেষভাবে নজর দেবেন, এটা আমাদের আশ্বাস দিয়েছেন। তো হেলাল ভাই, আপনি জানেন একটি অভিযোগ রয়েছে, বাংলাদেশে চলচ্চিত্র থেকে দর্শক কমে যাচ্ছে। সংকট কি দর্শকের নাকি আমাদের বাস্তবসম্মত কোনো পদক্ষেপের? আপনি কি বলেন? মানে আমি কি বলবো, যে দর্শকদের তো আমি দোষ দেব না মোটেও, যেহেতু চলচ্চিত্র ওরকম হচ্ছে না। এত চলচ্চিত্র যে প্রেক্ষাগৃহ নাই, প্রেক্ষাগৃহর যে দুরবস্থা, মানে যাওয়ার মতো পরিবেশ নাই, পরিবেশের কারণে আগে থেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। আর আগের মতো যে চলচ্চিত্র সেভাবে হচ্ছে না, কারণ যারা লগ্নি করে তারা টাকাটা ফেরত পাচ্ছে না, তাদের মূলধনটা ফেরত পায় না। এগুলো সব কিছু মিলে চলচ্চিত্রটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা ষড়যন্ত্র, এটার পিছনে একটা ষড়যন্ত্র হয়েছে। গত দীর্ঘ 2-3 দশক থেকে ষড়যন্ত্র চলছিল। তো আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতি অঙ্গনকে নিয়ে তো আমরা একটা বিদেশি আগ্রাসনে আমরা নিমজ্জিত হয়ে গেছিলাম। এবং সর্বপ্রথম কিন্তু তারা আমাদের চলচ্চিত্র তথা সাংস্কৃতিক অঙ্গনকে তারা ধ্বংস করার জন্য তারা লিপ্ত হয়েছিল, এবং তারা সাকসেসফুল হয়েছে। কারণ আমরা দেখেছি যে আমাদের যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্র, আমি কলকাতা গিয়েছিলাম, আমি শুটিং করেছি, কলকাতা করেছি, বোম্বেতেও করেছি। আমি সাগরিকা ছবি যখন শুটিং করি 1997-এ, তখন আমাদের ছবি তারা রিমেক করত। তো এখন হয়েছে কি, তারা ছবি হয়েছে, আমাদের অনেক ছবি তারা রিমেক করেছে ওখানে। তারা চিন্তা করলো যে আমরা আস্তে আস্তে ওদের চলচ্চিত্রকে ধ্বংস করে আমাদের চলচ্চিত্রকে নিয়ে যাব, ওখানে মার্কেট করবো, এবং তারা সেটাই করেছিল। যাই হোক, তবে পরে ব্যর্থ হয়েছে, অবশ্যই ব্যর্থ হয়েছে, কিন্তু ধ্বংস করে তো দিয়েছে আমাদেরকে, আমাদের ধ্বংস করে দিয়েছে ওরা। তো যাই হোক, এখন আমরা এটাকে রিপেয়ার করতে হবে, সময় লাগবে, এটা সময় লাগবে, ধৈর্য সহকারে। দর্শকদেরকে আমি দোষ দেবো না, তারা তো যেটা তৈরি হয়ে আসে সেটা তারা দেখে। ভালো ছবি হলে এখনও যায় দর্শক, কিন্তু ভালো ছবির সংখ্যা খুবই কম, যেহেতু তারা চিন্তা করতে পারে না যে এটা ভালো না খারাপ, মনে করে এটাও খারাপ ছবি, এটাও ওইরকম কিছু শেখার মতো নেই, বিনোদনের মতো নেই, এটা
খুব সস্তা মানের ছবি হবে, এই জন্য মানুষ যেতে চায় না এত। এই যে বললেন চলচ্চিত্রটি ভালো না মন্দ, এটা দর্শক কনফিউজে থাকে, তাহলে কি এর দায়ভার কি যে চলচ্চিত্র সেন্সর বোর্ড আছে তারা নেবে? সেন্সর বোর্ডও দায়ী তো আছে কিছুটা, কারণ আমি বলবো যে সবাই মিলে আমাদেরকে একা কারো পক্ষে সম্ভব না, সরকারকেও এগিয়ে আসতে হবে। সরকার মানে তো সেন্সর বোর্ড তো সরকারের একটা পার্টি, তো তারপরে দর্শকদেরকে এগিয়ে আসতে হবে, যারা বিনিয়োগ করবে তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যারা শিল্পী সাহিত্যিক যারা আছেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সমষ্টিগতভাবে আমাদেরকে আমাদের যে নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতি, আমাদের মূলধারার সংস্কৃতি, এটাকে আমাদেরকে লালন করতে হবে, পালন করতে হবে এবং এটাকে আবার ফিরিয়ে আনতে হবে। 1000 বছর পুরানো যে আমাদের সংস্কৃতি, এটা খুবই আমাদের কর্তব্য, আমাদেরই কর্তব্য এটা আমাদের। আমি নিজে মনে করি যে আমাকে কষ্ট করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, আমাদের সবাইকে কষ্ট করে আমাদের সংস্কৃতিকে বাঁচাতে হবে। হেলাল ভাই, আপনি চলচ্চিত্রকে বাঁচানোর যে তাগিদ দিয়েছেন, আপনি জানেন পৃথিবীর অন্যান্য দেশে চলচ্চিত্রের স্বর্ণালী যুগকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ, প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে, কিন্তু বাংলাদেশ এই দিক থেকে খুবই পিছিয়ে। তাহলে কি চলচ্চিত্র আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, নাকি আমরা চলচ্চিত্রকে দূরে সরিয়ে দিচ্ছি? আপনার মন্তব্য কি? আমি বলবো আমরা, চলচ্চিত্র না, চলচ্চিত্রটা একটা শিল্প। জি। আমাদেরকে তৈরি করতে হবে ভালো ছবি, আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তো আমরাই তো সরকার, আমরাই তো জনগণই তো সরকার, জনগণই তো তৈরি করে সরকার, সরকার তো বাইরের কেউ না। আমাদের যিনি সরকার প্রধানমন্ত্রী হয়ে আসছেন তিনি তো অত্যন্ত মানে সংস্কৃতি মনা মানুষ, তার ফ্যামিলি সংস্কৃতি মনা মানুষ। তিনি চাইবেন, আমি জানি তিনি বলেছেন, আমার সাথে তার দীর্ঘ 10 বছর আগে কথা হয়েছে, 5 বছর আগে কথা হয়েছে, এই কিছুদিন আগেও কথা হয়েছে। তো তিনি চাচ্ছেন, তো আমি সহযোগিতা পাবো আমরা ইনশাআল্লাহ। আমরা এগিয়ে যাব সবাই, একা তো আমি গেলে হবে না। আমাদের সবাইকে, আমাদের যারা সংস্কৃতি অঙ্গনের সর্ব সেক্টর থেকে, গানের, নাচের, আমাদের শিল্পী যারা আছি, আমাদের রাইটার্স, আমাদের সাংবাদিক, আমাদের কবি, আমাদের সবাই মিলে আমরা যদি সমষ্টিগতভাবে আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা একটা আন্দোলন তৈরি করি যে আমাদের নিজস্ব কালচারকে আমরা উপরে নিয়ে আসবো, এত আমাদের নতুন প্রজন্মকে আজকে আমরা তুলে ধরবো, তারা আর অন্যদিকে মুখ নেবে না। এত তারা আমাদের সংস্কৃতিকেই তারা পছন্দ করবে এবং তারা লালন করবে, তারা বিস্তার করবে সারা বিশ্বে। তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হবো ইনশাল্লাহ। এটা আমাদেরকে যুদ্ধ করতে হবে, এটা বিপ্লব ঘটাতে হবে। এই যুদ্ধের কথা বললেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশের সৃজনশীল চলচ্চিত্রের ভবিষ্যৎ কি বলে আপনার ধারণা? খুবই উজ্জ্বল, খুবই উজ্জ্বল। কিরকম ভাবে? আমি মনে করি মানুষ ভালো জিনিস পছন্দ করে, মানুষ পছন্দ করে অবশ্যই ভালো গল্প, ভালো শিক্ষণীয় কিছু, এত ভালো মেকিং ভালো থাকতে হবে, সব কিছু মিলে না একটা ভালো জিনিস তৈরি হয়। এত একটা সিনেমা বানাতে গেলে অনেক কিছু লাগে, এত ভালো শিল্পী লাগে, ভালো গল্প লাগে, সবার আগে তো একটা ভালো গল্প লাগবে। এত সৃজনশীল কিছু তৈরি করতে সময় লাগে এবং কষ্ট করতে হয়, ধৈর্য সহকারে, যত্ন সহকারে করতে হয় এবং ফান্ডও লাগে, এত বিনিয়োগ লাগে। এত এখানে একটা চলচ্চিত্র উন্নত মানের করতে গেলে তো সব কিছু মিলেই তো হবে। তো সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রডিউসাররা তাকিয়ে আছে, আমাকে অনেকে বলেছে ভালো কিছু ছবি গ্যারান্টি দেন যে আমার টাকাটা ফেরত আসবে, আমরা বিনিয়োগ করতে রাজি আছি। তো কেন আমরা পিছনে পড়ে থাকবো? ইনশাআল্লাহ সেই সুযোগ আসছে। আমি মনে করি, আমরা খুব আশাবাদী। ভাই, এবার যাব আমরা আপনার ব্যক্তিগত বিষয়ে। আপনি একজন চলচ্চিত্র নায়ক, কিন্তু ইদানিং আপনি রাজনীতিতে জড়িয়ে গিয়েছেন। আমি যদি আপনাকে বলি, রাজনীতি এবং অভিনয় এই দুটো বিষয় কি সাংঘর্ষিক? মোটেও না। আমি মনে করি যে আমি ছোটবেলা থেকেই দেশপ্রেম আমার মধ্যে আছে। দেশপ্রেম থাকতে হলে আপনি বসে থাকতে পারবেন না। আমি ছোট ছিলাম, 1971 সালে স্বাধীনতা মহান যুদ্ধ যখন চলে, তখন কি আমরা কেউ পিছনে ছিলাম? শিল্পীরা কি কেউ পিছনে ছিল? তারাও তো যুদ্ধ করতে গেছে। এত দেশপ্রেম থাকতো যার আছে, সে জড়িয়ে পড়ে। এত এই 24-এর যে আন্দোলন হলো, এত আমরা দেখেছি আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়েছি আমাদের ছেলেদের সাথে, এত ছাত্রদের সাথে। এত যখন দেশ একাকার সবাই মিশে গিয়ে দেশের যে কান্তির লোকে আসতে হয়। তো আমি মনে করেছি যে আমি চলচ্চিত্রে যখন যে দুরবস্থা হয়েছে, আমি নিজে পলিটিক্সের সাথে আমি নিজে ইনভলভ হয়েছি। এই চলচ্চিত্রকে বাঁচানোর আমার মূল লক্ষ্য, ভালো একটা সেই লক্ষ্যে আমি কাজ করছি। এজন্য আমি বেছে নিয়েছি জাসাস।
আমি কিন্তু জাতীয়বাদী দল যেটা বিএনপির কেন্দ্রীয় কমিটির সেন্ট্রাল যে কমিটি সেখানে আহ্বায়ক। কিন্তু আমি একজন সদস্য এবং আমি জাসাসের আহ্বায়ক, জাসাসের আমি প্রধান। তো আমি বেছে নিয়েছি এটা যেহেতু আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে সংস্কৃতির, অনেক ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে, আমার সংস্কৃতিকে বাঁচাতে হবে। তো সেই চিন্তা করে আমার রাজনীতি সংস্কৃতি নিয়ে রাজনীতি। আমি মনে করি যে আমার রাজনীতিতে ইনভলভ থাকার দরকার আছে, কারণ আমি যদি শিল্পকে বাঁচানোর জন্য, কারণ আমাকে তো সরকারের সাথে থাকতে হবে, তার কাছে পৌঁছতে হবে। আমি যদি মোটেও রাজনীতির সাথে জড়িত না থাকি তাহলে তো আমি সে জায়গায় পৌঁছতে পারবো না। আমি প্রতিনিধি, আমি মনে করি যে আমি আমার সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি হিসাবে আমি রাজনীতি করি। আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে কি বলবেন? ব্যক্তিগত জীবনে আমি সুখী আছি, আমার 3 সন্তান আছে, স্ত্রী আছে। আমার বাবা মাকে হারিয়েছি কিছুদিন আগে। আমরা 5 ভাই 6 বোন, আমরা 11 জন, একটা ফুটবল টিম আমাদের, সবাই বেঁচে আছে ভাই বোন। আপনি বাবা মাকে হারিয়েছেন, তো এই বিষয়ে যদি আপনাকে প্রশ্ন করি, বাবা মা এবং পারিবারিক বন্ধনগুলো আপনি কি চোখে দেখেন, এবং আপনি শিল্পী হওয়ার পিছনে বাবা মায়ের নেপথ্য কি ভূমিকা ছিল? দেখুন, সব বাবা মাই তো চায় তার ছেলে হোক। আমাদের একটা সমাজে এরকমই একটা অবস্থা যে সবাই চায় তার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এরকম একটা কিছু চায়। আমার বাবাও তো সেরকমই চেয়েছিল। তো আমি তো লেখাপড়া শেষ করেছি, শেষ করে তারপরে আমি এই চলচ্চিত্রে এসেছি, বাধা ছিল না। তারপরে যখন আমি দয় করেছে আমার মা বিশেষ করে যে ভালো কিছু করি, ভালো যখন ছবি করলাম, জাতীয় পুরস্কার পেলাম, হাসন রাজার মতো একটা ছবি করলাম। আমার দেশের বাড়ি সিলেটে, তো সিলেটের অঞ্চলের হাসন রাজার বাড়ি, তো সেখানে তো আমাদের সিলেটিরা আমাদের সিলেটের জিনিস নিয়ে গর্ববোধ করে। তো হাসন রাজার ছবি করার পরে আমার বাবা পছন্দ করেছে। এবং হাসন রাজা এবং যে আপনার সাগরিকা, এটা বাংলা চলচ্চিত্রের একটি ঐতিহাসিক ইতিহাস। এই ইতিহাস কখনো বুঝবে বলে আমি মনে করি না। হেলাল ভাই, আগামীতে নিজেকে কোন অবস্থানে দেখতে চান? নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি? অবশ্যই আছে। আগামীতে আমি চাই, এখন এই মুহূর্তে আমার কাজ হলো গিয়ে আমার যে অঙ্গন, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের ধ্বংস হয়ে গেছে আমাদের সংস্কৃতি অঙ্গন পুরোটাই। সে আমাদের আগের গান নেই, এই যে নিম্নমানের গান এখন, যেটা আগের যে সমস্ত গান, এই এখনও ওই পুরানো দিনের গান মানুষ শুনে, বারবার শুনে। তো নতুন প্রজন্মের বাচ্চারাও কিন্তু পুরানো দিনের গান শুনে। তো আমাদের যে ছোটোবেলায় যেগুলো শুনতাম এগুলো, এই এখন যে সমস্ত গান আসে চলে যায়। তো আমি চাই সেরকম হবে, তো আমাদের গান সেরকম হবে, আমাদের নাচের মধ্যে আর্ট থাকবে। তো বালগার কিছু চাই না আমরা। মানুষ তো মুখ ফিরিয়ে নেয়। আমরা সমাজে আমরা বসে একসাথে বাবা মা ভাই বোন বউ আত্মীয় স্বজন সবাই মিলে আমরা দেখবো, একটা নাটক দেখবো, একটা সিনেমা দেখবো, একটা কনসার্টে যাব, সেখানে আমরা সবাই একসাথে যাবো, দেখবো। সেরকম আমাদের কালচারটা হবে। তো এবং সেটা উন্নত মানের হবে এবং সারা বিশ্বে বলবে না এটা ভালো কিছু। আমাদের ভালো ছবি হয় না, আমাদের এখানে ছবি তো অনেক আসলে ভালো শিল্প বেঁচে থাকে, তার প্রমাণ হাসন রাজা এবং সাগরিকা। দোষ গুণ নেই তো মানুষ। জি, হেলাল ভাই, আপনার একটি ভালো দিক বলতে হবে, একটি মন্দ দিক বলতে হবে। ভালো দিক হলো আমি সময়কে মূল্য দিই, এটা একটা আমার ভালো দিক। আমি কাউকে কখনো টাইম দিয়ে, কেউ বলতে পারেনি এখন পর্যন্ত যে আমি মানে সময় মতো পৌঁছতে পারিনি বা ভুলে গেছি বা ওই টাইমটা আমি দিতে পারি নাই। হ্যাঁ, এটা আমি মেনটেন করি, কথা দিয়ে কথা রাখতে মেনটেন করি। এটা আমি মনে করি যে এটা আমি গর্ববোধ করি যে এটা আমি এখনও মেনটেন করে যাচ্ছি আজ অবধি। মন্দ দিক হলো একটু যতটুকু আমার করার কথা ছিল সংস্কৃতি অঙ্গনের জন্য, যতটুকু আশা করেছিলাম ততটুকু এখনো করতে পারিনি। এটা আমার জন্য এটা মানে কৃতকার্য হতে পারিনি আমি মনে করি। তো আশা করি ভবিষ্যতে সেটা সেই জায়গায় পৌঁছতে পারবো। তাহলে আমি বলবো, আর রাজনীতি অঙ্গনে বলেন, তাহলে আমি এটা বলবো আপনার কথার মাঝখানে, সেটা হলো তাহলে আপনি কি পেলেন, কি পেলেন না, কি চান, কি চান না, আপনার প্রাপ্তি কি, অপ্রাপ্তি কি? প্রাপ্তির তো অনেকেই আশা করে অনেক কিছুই, অপ্রাপ্তি তো অনেকই রয়ে গেছে। তো প্রাপ্তি হয়েছে যতটুকু, মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো বলে তো আর চলচ্চিত্র অঙ্গনে আসি নাই। সংস্কৃতি ভালোবাসি, অভিনয় ভালোবাসি ছোটোবেলা থেকে, সেজন্য আসছিলাম। এটা পেয়েছি, এটা আল্লাহ তাআলার অনেক রহমত। থ্যাঙ্কস টু অল আমার যারা ইউনিটে কাজ করেছি। বিশেষ করে আমার মনে পড়ছে 2-3 জন মানুষের কথা। চাষী নজরুল ইসলাম, উনি আমার জন্য অনেক কিছু করেছেন। প্রফেসর মন্তাউদ্দিন আহমদ,
আমার প্রথম ছবির যিনি ডাইরেক্টর হাফিজউদ্দিন আহমদ, তারা যদি আমাকে তৈরি করেছেন, তারা জিরো থেকে আমাকে হিরো বানিয়েছেন। তো তাদের সহযোগিতা পেয়েছি। আমার দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাবো, তারা আমাকে গ্রহণ করেছে। আর অপ্রাপ্তি তো রয়েই যায়, অনেক কিছুই তো রয়ে যায়, আমাদের তো অনেক কিছুই আশা করি। তো আমার ধারণা যে আমি ইনশাআল্লাহ সাকসেসফুল, আমি লেগে থাকতে হবে, আমাকে আরও কষ্ট করতে হবে। আমার যারা সহযোদ্ধা আছে আমার সাথে, আমরা যারা একসাথে পলিটিক্স করি, রাজনীতি করি, তাদের সবাইকে নিয়ে, আপনাকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা একসাথে আমাদের সংস্কৃতির জন্য আমরা যুদ্ধ করে আমরা সাকসেস হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্মিলিতভাবে আমরা চেষ্টা করব শিল্প সাহিত্য, যেহেতু আমরা আমাদের আপন লোক পেয়েছি, আমাদের রাষ্ট্রপ্রধান বর্তমানে উনি কিন্তু সংস্কৃতি বান্ধব উনি বলে আমাকে বলেছেন, বলেছেন, এটা ব্যক্তিগতভাবে আমাকেও বলেছেন, উনি সংস্কৃতি বান্ধব নিয়ে উনি চিন্তা করেন এবং উনি বলেছেন আমাকে আমার সহযোগিতা থাকবে আপনাদের সাথে, এবং ইনশাআল্লাহ পাবো। আপনি কি কিছু বলতে চান যা এই যাবৎকালে কখনো কাউকে বলেননি? হতে পারে সেটা কোনো আপনার গোপন কথা, না বলা কথা। সেটা গোপন কথা তো আর বলা যাবে না টেলিভিশনে, সেটা আজকে নাই বললাম। সেটা তো থাকেই, অনেক কথাই তো থাকে, সেটা একমাত্র গোপনভাবেই বলা যাবে, গোপন মানুষকেই বলা যাবে। নিজের স্ত্রী অর্থাৎ ভাবি আপনার চলচ্চিত্রের নায়ককে কিভাবে দেখেন, তার প্রতিক্রিয়া কি, বা আগে কিভাবে দেখেছিলেন, এখনো কিভাবে দেখেন? চলচ্চিত্র নায়ক হিসাবে তারা তো একটু একটু কি বলবো, গেলে যখন যাই, বাইরে যখন যাই, তখন মানুষ অটোগ্রাফ নিতে চায়, ফটো উঠাতে চায়, এটা একটু বিরক্তি বোধ করে। বাট উনি পছন্দ করে যে আমি ভালো কিছু করি, যেমন হাসন রাজার মতো ছবি করি। আমার একটা প্ল্যান আছে, আমি অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে, এই কপিরাইটও নিয়ে নিয়েছি এবং স্ক্রিপ্টও হয়ে গেছে। আল্লাহর হুকুম যদি হয় যে আমাদের দেশের বরেণ্য একজন বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে নিয়ে ছবি করব, সেটাতে তার খুব উৎসাহ আছে। হ্যাঁ, এই দিকটা ভালো বলছেন যে শাহ আব্দুল করিমকে নিয়ে কিন্তু সেভাবে পূর্ণাঙ্গ চলচ্চিত্র হয় নাই, যেটা হাসন রাজাকে নিয়ে হয়েছে, বিভিন্ন ব্যক্তিকে নিয়ে হয়েছে। আমি বিশ্বাস করি সেটা আপনি পারবেন। তার গানগুলো কালজয়ী গান, গান, গানগুলোকে আবার আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং গানের যাতে কখনো এটা হারিয়ে না যায়, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা উচিত। ছেলে শানুর, উনিও এই ব্যাপারে খুবই উৎসাহী, আমার সাথে সারাক্ষণ যোগাযোগ রাখছেন। তো ইনশাআল্লাহ আমি মনে করি এই ছবিটা যদি আমরা সাকসেসফুল সুন্দরভাবে যদি করতে পারি, এটা হাসন রাজার মতোই এরকম দর্শক নন্দিত হবে এবং সারা বিশ্বে এটা মানুষ, বাঙালি যারা আছে তারা দেখবে, শুনবে। হেলাল ভাই, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের এটেন নিউজে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনলেন, আমাদের এই অনুষ্ঠান দেখলেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশ বরেণ্য চিত্রনায়ক হেলাল খানের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।